আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের মাস্টার বইয়ের ট্রান্সলেশন ফ্রি ক্লাস 1, ঠিক আছে। আমরা আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ ট্রান্সলেশনের ফ্রি ক্লাস শুরু করতেছি। আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা ক্লাসে আমরা 50টা করে ট্রান্সলেশন শিখবো ইনশাআল্লাহ, এবং খুবই অল্প সময়ে কিভাবে বেসিক ক্লিয়ার করে, ঠিক আছে, ট্রান্সলেশন টপিকটার সাথে গ্রামার এবং ভোকাবুলারির অন্যান্য টপিকগুলো কিভাবে রিলেট করা যায় এগুলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে শিখাই দেব। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আসছেন অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেন। যেহেতু আমাদের ফ্রি ক্লাস, তো আমরা চাচ্ছি সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট নিয়ে যেন ক্লাসটা করা যায়। আপনার বন্ধুদের মেনশন করে দেন, যারা প্রিপারেশন নিচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে। যারা যারা শেয়ার করছেন অবশ্যই লিখে দিন যে শেয়ার ডান, তাহলে আমি বুঝতে পারবো কে কে শেয়ার করছেন আর কে কিসের প্রিপারেশন নিচ্ছেন জানাই দিবেন, ঠিক আছে। যারা সালাম দিচ্ছেন আমি উত্তর দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম সালাম। আমি এইটুকু এনশিওর করতেছি আপনি যতক্ষণ আমার সাথে ক্লাসে থাকবেন আপনি নতুন নতুন জিনিস ইনশাল্লাহ শিখতে থাকবেন, অথবা আপনি আগে যা জিনিস পড়ছেন ওইগুলো নতুনভাবে এক্সপ্লোর করা শিখবেন, যে কোন টপিকের সাথে কোন টপিক রিলেট করা যায়। আমি বলি সবসময় যে দুইটা টপিক, একটা হচ্ছে কারেকশন, একটা হচ্ছে ট্রান্সলেশন। এই দুইটা টপিক হচ্ছে সব টপিকের একটা মানে মিশ্রণ বলা যায়, ঠিক আছে। যেমন আপনি যখন ট্রান্সলেশন পড়বেন আপনার গ্রামারের রুল জানা থাকতে হবে, আপনার ইডিয়ম অ্যান্ড ফ্রেজ যেগুলো আছে, ঠিক আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজগুলো খুব ভালো মতো জানা থাকতে হয়। এছাড়াও গ্রুপ ভার্ব নামে একটা টপিক আছে, আমরা জানি গ্রুপ ভার্বের ইউজ জানা থাকতে হয়। তারপর আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামের একটা টপিক আছে, এই টপিকটা ভালো মতো জানা থাকতে হয়। তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সব কিন্তু ভোকাবুলারির পড়া, তাই না, ভোকাবুলারির পড়া। তারপরে গ্রামারের যেই একদম বেসিক বেসিক জিনিসগুলো, টেন্সের যে ব্যবহার, কোন বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হবে, কোন বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে, এগুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু ট্রান্সলেশনে আপনি একদম শিওর কনফিউশনে ভুগবেন এবং আপনি পরীক্ষায় ভুল দাগে আসবেন, কনফিডেন্সের সাথে ভুল দাগে আসবেন, এমন রেকর্ড কিন্তু আছে। তো একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন এবং বন্ধুদের মেনশন করে দেন। আশা করি সবাই ক্লাসে চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 50 দিনে মাস্টার বই শেষ করার মিশন। আমরা ইনশাল্লাহ ক্লাসের মাঝখানে এটা নিয়ে কথা বলবো, আমাদের কোর্সে আমরা কীভাবে পড়াচ্ছি, আমাদের এক্সামগুলো কীভাবে হয়, ক্লাসগুলো কীভাবে, সেগুলো আমরা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা ক্লাস শুরু করতেছি আজকে। তো আমাদের আজকের টার্গেট আমরা 50টা ট্রান্সলেশন শিখবো, প্রথম 50টা, ওকে। আমার ক্ষুধা নেই, তাই না, এটা ট্রান্সলেশন করতে বলছে। এখন ক্ষুধা মানে আমরা জানি সবাই একটা জিনিসের সাথে রিলেটেড, সে হচ্ছে হাংরি, তাই না। ক্ষুধার কথা আসলে আমাদের মাথায় আসে হাংরি। এই জন্য দেখবেন অপশনে একটা অপশন কিন্তু আছে, আই এম নট হাংরি। যে কেউ যারা কিনা প্রিপারেশন নিবে না তারা চোখ বন্ধ করে এটা দাগায় দিবে, কিন্তু আপনি শিওর থাকেন আপনার সামনে ট্রান্সলেশনে যে কয়টা প্রশ্ন আসবে বেশিরভাগের মধ্যে এরকম ট্র্যাপ দেওয়া থাকবে। এই জন্য আপনি 4টা অপশন অবশ্যই পড়বেন, আপনি যখন 2 নাম্বারটা অপশন পড়বেন, 2 নাম্বার অপশনটা পড়বেন, দেখবেন লেখা আছে আই হ্যাভ নো অ্যাপেটাইট। এখন এই দুইটার মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হবে। কীরকম ক্ল্যাশ? আই এম নট হাংরি, এটার বাংলা হচ্ছে আমি ক্ষুধার্ত নই। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, তাহলে আমি যদি এটার বাংলা করি কি হয় বাংলা? আমি ক্ষুধার্ত নই। যাদের বই আছে বইয়ে আমার সাথে সাথে লিখেন, অনেক উপকার হবে। রিভিশন দেওয়ার টাইমে অনেক কম সময় রিভিশন দিতে পারবেন। আমি ক্ষুধার্ত নই, হাংরি মানে ক্ষুধার্ত। এই যে হ্যাঙ্গার, আই হ্যাভ নো হাঙ্গার, হাঙ্গার মানে হচ্ছে অনাহার বা না খেয়ে থাকা, হাঙ্গার মানে হচ্ছে অনাহার বা না খেয়ে থাকা। আর এই যে অ্যাপেটাইটের সরাসরি বাংলা হচ্ছে ক্ষুধা, অ্যাপেটাইটের সরাসরি বাংলা হচ্ছে ক্ষুধা। এবার আপনি বাংলা করেন। যারা সালাম দিচ্ছেন উত্তর দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম সালাম। আপনারা বন্ধুদের মেনশন করে দেন, যারা নতুন ক্লাসে আসছেন, অনেকেই নতুন আসে, বন্ধুদেরকে মেনশন করে দেন, লাইভটা শেয়ার করে দেন, ওকে। আই এম নট হাঙ্গার, আমি ক্ষুধার্ত নই। আই হ্যাভ নো অ্যাপেটাইট, তাহলে অর্থ কি হবে? আমার ক্ষুধা নেই। তাহলে আমাদের প্রশ্ন বলছিল আমার ক্ষুধা নেই, কোনটা বেশি কাছাকাছি? আমি ক্ষুধার্ত নই আর আমার ক্ষুধা নেই, কথা কিন্তু সেম, কিন্তু প্রশ্নের সাথে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? অবশ্যই বি নাম্বার অপশন। ডি নাম্বার যে ভুল এমন কিন্তু না, ডি নাম্বারটাও সঠিক অর্থগত দিক থেকে, কিন্তু গ্রামাটিক্যাল বা প্রশ্ন দিক থেকে চিন্তা করলে সবচেয়ে বেশি কারেক্ট কিন্তু বি নাম্বারটা। আর সি নাম্বার কোনোভাবেই কারেক্ট না। আই হ্যাভ নো হাঙ্গার মানে আমার অনাহার নেই তো আর হয় না। অনাহার মানে কি? কেউ হাঙ্গারে থাকা, কেউ না খেয়ে থাকা, সেটাকে আমরা বলতেছি হাঙ্গার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আই এম নট হাংরি, এটা কেন আনসার হলো না? কারণ এটা অর্থ হচ্ছে আমি ক্ষুধার্ত নই, ঠিক আছে। তাহলে অ্যাপেটাইট মানে ক্ষুধা, এটা মাথায় রাখবেন। সামনে আরেকটা প্রশ্ন আছে এটা নিয়ে, ওকে।
2 নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করছে অ্যাজ ইট অয়ার, এটার অর্থ কি? এটা একটা ছোট্ট একটা অংশ, তাই না, বাক্যের একটা অংশ। অ্যাজ ইট অয়ার বাক্যের একটা অংশ। এর অর্থ হচ্ছে একদম বলতে গেলে, মানে আমরা বাংলায় বলি না যে কোনো একটা কথার মাঝখানে আমরা বলি না যে বলতে গেলে বিষয়টা এরকম, বলতে গেলে বিষয়টা এরকম, যেন বিষয়টা এরকম, অ্যাজ ইট অয়ার, যেন বিষয়টা এরকম, এই অর্থটা হচ্ছে অ্যাজ ইট অয়ারের। বলতে গেলে, তাহলে যেন বা হচ্ছে বলতে গেলে। যাদের কাছে বই আছে সবাই নোট করেন, যাদের কাছে বই আছে সবাই নোট করেন। আমি বলতেছি নোট করার জন্য, কারণ আপনার রিভিশন দিতে গেলে অনেক হেল্প হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে যেন বা বলতে গেলে অ্যাজ ইট অয়ার। ঠিক আছে, মুখস্থ। 3 নাম্বার প্রশ্ন খেয়াল করেন, আমার যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল, এটাকে আমাদের পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? কথা ছিল, অতীতকালের কথা, আমার যাওয়ার কথা ছিল। আচ্ছা, তো এবার আমি প্রেজেন্ট টেন্সগুলো কেটে দিই। এটার অর্থ কি? আই হ্যাভ টু গো মানে কি? আমার যেতে হবে। সবাই লিখেন, আই হ্যাভ টু গো মানে হচ্ছে আমার যেতে হবে। হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হবে এরকম। হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হয় এরকম। ঠিক আছে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু সুইম, আমার সাঁতার কাটতে হবে। আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে। ঠিক আছে, আই হ্যাভ টু গো মানে হচ্ছে আমার যেতে হবে। আমাকে প্রশ্ন করছে আমার যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল, তাইলে এটা কি হবে? কথা ছিল, কোনো কিছুর কথা ছিল, এটা মানে হচ্ছে সাপোজ টু। কোনো কিছু কথা ছিল মানে সাপোজ টু। এটা আনসার হচ্ছে ডি নাম্বারটা। আর অতীতকাল যেহেতু এই জন্য ওয়াজ, অতীতকাল হওয়ার কারণে ওয়াজ, আর কোনো কিছু কথা থাকা অর্থে সাপোজ টু। ঠিক আছে, আর আই হ্যাভ টু গো কেন হয় নাই? এটা অর্থ হচ্ছে আমার যেতে হবে। ঠিক আছে, ওকে। 4 নাম্বার প্রশ্ন থেকে আমরা শুরু করতেছি। আমার একটি কুকুর ছিল। এটা খুবই মজার একটা প্রশ্ন, কারণ যদি কেউ কোনোভাবে আই ওয়াজ এ ডগ দাগায় দেন, তার মানে বিষয়টা হচ্ছে আপনারা বুঝে নেন। ওয়াজ মানে হচ্ছে কোনো কিছু, মানে আই ওয়াজ এ কি স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ঠিক আছে, তাহলে যদি বলি আই ওয়াজ এ ডগ, তাহলে আমি কি ছিলাম বলেন? ঠিক আছে, তো এটা কোনোভাবেই দাগানো যাবে না। ঠিক আছে, খুবই সহজ একটা প্রশ্ন। আমার একটি কুকুর ছিল, কোনো কিছু থাকা অর্থে আমরা জানি হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। আমার একটি কুকুর আছে, আই হ্যাভ এ ডগ। এই হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং হ্যাড। তো যেহেতু ছিল বলছে, অতীতকালের কথা বলছে, তার মানে হ্যাড হবে আই হ্যাড এ ডগ। ঠিক আছে, ইজি। সে কি যায়, প্রশ্ন করলাম। সে কি যায় প্রশ্ন করছি, তো প্রশ্নের মধ্যে বাক্যের শেষে অবশ্যই কি আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। দিলাম। সে বলছে, সে, তার মানে হচ্ছে থার্ড পারসন হি অথবা সি আমরা ব্যবহার করতে পারি। অপশনের মধ্যে হি আছে, সমস্যা নেই, অপশন সবগুলোর মধ্যে হি আছে। এবার আমি দেখি, ইজ হি গো, ডো হি গো, ডাজ হি গো, হোয়াট হি গো। আমরা জানি যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়, আমরা এটা জানি। সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন হি, আর যদি হয় এটা সিঙ্গুলার হি একজন, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে আমাদের ডু এর সাথে এস বাই এস যুক্ত হইলো, ডু এখানে ভার্ব, ডাজ হইলো। যেহেতু প্রশ্নবোধক তাই আমরা ভার্বকে শুরুতে আনলাম। ঠিক আছে, তাহলে ডাজ আমাদের যে অক্সিলারি ভার্বটা শুরুতে আনলাম। তাহলে আমাদের আনসার কি? ডাজ হি গো, ডাজ হি গো। ডো হি গো কেন হইলো না? ডো হি গো কেন হইলো না? কারণ আমাদের এখানে এস বাই এস যুক্ত করতে হবে, এস বাই এস যুক্ত করতে হবে। ঠিক আছে, ওকে, ইজি। 6 নম্বর প্রশ্নটা খেয়াল করি। দ্য লায়ন ইজ দ্য বিস্ট অফ প্রে, তাই না? তো এই যে বিস্ট কথাটা কিন্তু অনেকের সাথে পরিচিত। মিস্টার বিস্ট সবাই চিনেন, মিস্টার বিস্ট ইউটিউবে সবাই চিনেন। তো বিস্ট মানে হচ্ছে পশু, সবাই লিখে রাখেন। বিস্ট মানে হচ্ছে পশু, বই লিখেন। আর যে প্রে মানে হচ্ছে পি আর এ ওয়াই কিন্তু না, পি আর ই ওয়াই, এটা হচ্ছে শিকার। ঠিক আছে, এটা মানে হচ্ছে শিকার, সবাই বইয়ে লিখেন, আমি যা লিখতে সব বইয়ে লিখেন। এটা হচ্ছে পশু, এটা হচ্ছে শিকার। তাহলে কি বলছে? লায়ন হচ্ছে শিকারী পশু, লায়ন সিংহ হচ্ছে শিকারী পশু, সিংহ হচ্ছে শিকারী পশু। ইজি, পারা যাবে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ গ্রিক টু। এরকম কেউ ছোট ছোট ইডিয়মস আসতে পারে, অথবা ছোট ছোট কিছু শব্দাংশ আসতে পারে, যেমন একটু আগে ছিল অ্যাজ ইট ওয়ার। তো এই গ্রিক টু মানে অনেকে মনে করতে পারে গ্রিক যোদ্ধা মনে হয়, এই জন্য আনসার যোদ্ধা দিছে। আবার অনেকে মনে করতে গ্রিক বীরের কথা বলা হয়েছে। গ্রিক যে মিথোলজিগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এই যে বিভিন্ন যোদ্ধা বীরের কথা বলা হয়, এই জন্য ইচ্ছা করে অপশন এগুলো দিচ্ছে। আসলে এটা অর্থ হচ্ছে অজানা, কোনো কিছু জানা নাই, এমনকি বলা হয় গ্রিক টু।
আচ্ছা, পারা যাবে ইনশাআল্লাহ, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওকে, 8 নম্বর প্রশ্নটা খেয়াল করি। বাতিটি নিভিয়ে দাও, বাতিটি নিভিয়ে দাও, খুবই সাদা সিধা একটা বাক্য, বাট অপশন দেখলে আপনি ঠিক ততটাই কনফিউজড হয়ে যাবেন। পুট অন দ্য ল্যাম্প, পুট অফ দ্য ল্যাম্প, পুট আউট দ্য ল্যাম্প, পুট আপ দ্য ল্যাম্প। তার মানে পুট নামক যে গ্রুপ ভার্বটা আছে, পুট নামক যে গ্রুপ ভার্বটা আছে, এখান থেকে প্রশ্ন করছে। তা আপনারা সবাই ঠিক আমি যেভাবে বইয়ে লিখছি এভাবে লিখেন, বই লিখেন, হাতে কলম নেন, লাল কালি অথবা কালো কালি নিয়ে লিখেন। পুট অন, পুট অন মানে হচ্ছে পরিধান করা। পুট অন ইউর জ্যাকেট, ইটস টু কোল্ড আউটসাইড, বাইরে অনেক ঠান্ডা, তোমার জ্যাকেটটা পরিধান করে নাও। তাহলে পুট অন মানে হচ্ছে পরিধান করা, পুট অন মানে হচ্ছে পরিধান করা। আপনারা সবাই কি নোট করতেছেন? সবাই লিখতেছেন কিনা আমাকে জানান, সবাই লিখতেছেন কিনা আমাকে জানান। পুট অন মানে পরিধান করা। আপনাদের কমেন্ট আমি দেখব, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, কমেন্ট আমি দেখব। পুট অফ মানে হচ্ছে স্থগিত করা বা পোস্টপন করা, স্থগিত করা বা হচ্ছে পোস্টপন করা, পোস্টপন মানে স্থগিত করা। পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ বা নিভিয়ে দেওয়া, পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ বা নিভিয়ে দেওয়া, যেটা আমাদের আনসার, কারণ বলছে বাতিটি নিভিয়ে দাও। তাহলে পুট আউট মানে কি এখানে নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ। যদি আমরা এখানে লিখি বানানটা এক্সটিংগুইশ, লিখে রাখেন সবাই, এক্সটিংগুইশ লিখে রাখেন, নিভিয়ে দেওয়া, ঠিক আছে? আর যে পুট আপ মানে হচ্ছে কোনো কিছু টাঙানো, পুট আপ মানে হচ্ছে কোনো কিছু টাঙানো, যেমন ব্যানার বা পোস্টার টাঙায় না, এটা হচ্ছে পুট আপ। সবাই লিখেন, আমি যেগুলো লিখছি এগুলো সব বই লিখেন, আমি যে 4টা জিনিস লিখি এগুলো সব বই লিখেন, সবাই লিখেন। তাহলে পুট অন পরিধান করা, পুট অন ইউর শু, তোমার জুতা পরিধান করো। পুট আউট দ্য ল্যাম্প, দিলে বাতিটি নিভিয়ে দাও। পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, আর পুট আপ মানে হচ্ছে টাঙ্গা, ঠিক আছে? ওকে, আমরা 9 নম্বর প্রশ্ন দেখবো এখন। সে কি এই খবরটা পেয়ে থাকবে? সে কি এই খবরটা পেয়ে থাকবে? ভবিষ্যৎকাল, ফিউচার। সে কি এই খবরটা পেয়ে থাকবে? ফিউচার। তাহলে ফিউচার মানে হচ্ছে আমি এখানে উইল ইউজ করতে পারবো, পেয়ে থাকবে উইল। উইল হি গট দিস নিউজ নাকি উইল হি হ্যাভ গট দিস নিউজ? এখন কথা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, মানে পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? যে যদি আমি প্রেজেন্ট পারফেক্টের কথা বলি, সবচেয়ে সহজটা কথা যদি বলি, অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল যার ফলাফল বর্তমানে এখনো কি বজায় আছে। অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল যার ফলাফল বর্তমানে এখনো বজায় আছে, তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট জিনিসটা কখন হয়? যখন তার ফলাফলটা কি বজায় থাকে, ফলাফলটা থাকে, কাজ হয়ে গেছে বাট ফলাফলটা থাকে, তাকে আমরা পারফেক্ট বলি। সে কি এই খবরটা পেয়ে থাকবে? সে কি এই খবরটা পেয়ে থাকবে? পারফেক্ট টেন্স। ওকে, তাহলে উইল হি হ্যাভ গট দিস নিউজ, পারফেক্ট টেন্স, ফলাফলটা থাকবে, সে কি পেয়ে থাকবে, ঠিক আছে? এবার আসি, এখানে কেন হলো না? যদি আমি বলি উইল হি গট, তাহলে এখানে তো পারফেক্ট হলো না, হ্যাভ তো লাগবে আমাদের, ঠিক আছে? ওকে, 10 নম্বর প্রশ্নটা খেয়াল করি। সে অঙ্কে কাঁচা, এরকম কোনো কিছুতে যদি দুর্বল হওয়া বোঝায়, কাঁচা হওয়া বোঝায়, সেটাকে আমরা বলি উইক ইন। অনেকে মনে করতে পারে যে ব্যাড ইন হয়তো হবে, ব্যাড মানে হচ্ছে খারাপ, খারাপ, খারাপ মানে কি? ভালো আর খারাপ, ভালো আর খারাপ, এক্ষেত্রে চরিত্রগত বা হচ্ছে বৈশিষ্ট্যগত খারাপকে বোঝাচ্ছে। কিন্তু এখানে আমরা তো অঙ্কে কাঁচা বোঝাচ্ছি, মানে কি? সে দুর্বল, সে দুর্বল, সে কিন্তু খারাপ না, আপনি তাই খারাপ বলতে পারেন না, ঠিক আছে? এতটাও খারাপ না, সে হচ্ছে দুর্বল, দুর্বল মানে হচ্ছে উইক, ঠিক আছে? এখন আমি আপনাদের মধ্যে একটা প্রশ্ন করি, আপনারা না পারলে আমি বলে দিব, আপনারা প্রশ্ন আনসার করেন। সে অঙ্কে ভালো, সে অঙ্কে ভালো, এটাকে ট্রান্সলেশন করেন, সে অঙ্কে ভালো। সবাই কমেন্ট করবেন, আমি আনসার দেখবো, আনসার না পেলে আমি আপনাদের বলে দিব। আপনারা সবাই কমেন্ট করেন, সে অঙ্কে ভালো, এটার আনসার কি হবে? 11 নম্বর প্রশ্নটা দেখেন, মজার প্রশ্ন। লক্ষ্য করো, আমি বললাম লক্ষ্য করো, ওখানে পানির গভীরতা অনেক। তা আমি কি বললাম? লক্ষ্য করো, ওখানে পানির গভীরতা অনেক। এরকম লক্ষ্য করা মানে হচ্ছে নোটিশ, নোটিশ, দ্য ওয়াটার ইজ ডিপ দেয়ার, পানির গভীরতা ওইখানে বেশি, ঠিক আছে? নোটিস। রিমেম্বার মানে কি? মনে রাখো, রিমেম্বার মানে মনে রাখো, ঠিক আছে? লুক মানে কি? দেখো, এখানে কি বলছে? লক্ষ্য করো। ওকে, মজার প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা মজার। মানব জাতি এখন সংকটাপন্ন, এখন এই মুহূর্তে
সংকটাপন্ন। মানবজাতি এই মুহূর্তে সংকটাপন্ন, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে মানে কি নাও আমরা ইউজ করব, তো সবগুলো অপশনই নাও দিছে। এই যে অ্যাট স্টেক, এটা হচ্ছে একটা ইডিয়ম। অ্যাট স্টেক মানে হচ্ছে বিপর্যস্ত বা হচ্ছে সংকটাপন্ন। আপনারা সহজটা লিখে রাখেন, এটা সবাই জানেন মোটামুটি। বিপর্যস্ত, ঠিক আছে, বিপর্যস্ত, মানবজাতি এখন বিপর্যস্ত বা সংকটাপন্ন। ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড মানে হচ্ছে মানবজাতি, ম্যানকাইন্ড মানে হচ্ছে মানবজাতি, ইজ অ্যাট স্টেক নাও। তাহলে এই যে অ্যাট স্টেক এটা মানে হচ্ছে সংকটাপন্ন বা বিপর্যস্ত। বয়সে সে আমার বড়, বয়সে সে আমার বড়, এরকম যদি হয় যে কারো সিনিয়র বা হচ্ছে কারো জুনিয়র, কারো সুপিরিয়র বা হচ্ছে কারো ইনফিরিয়র, এরকম সবগুলোর পরে প্রিপোজিশন টু বসে, কি বললাম, কথা কি বলছি, কথা কি বলছি বলেন, সিনিয়র অথবা জুনিয়র, সুপিরিয়র অথবা ইনফিরিয়র, এগুলোর পরে কি বসে, টু বসে। এবার আসেন, হি ইজ সিনিয়র দেন মি কাটা, বাই মি কাটা, অফ মি কাটা, টু মি, হ্যাঁ ঠিক আছে, সিনিয়র টু মি। তাহলে আমরা এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার দেখলাম। ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে আমরা এই ক্লাসে প্রিপোজিশন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, দেখছেন তো, ইডিয়মস, সবগুলো একটা মিক্সড বা মিশ্রণ দেখতে পাবো। তাহলে এই যে দেখেন, হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে বয়সে বড়, ঠিক আছে। এখানে আপনারা জানেন কি না যে এল্ডার আর ওল্ডারের মধ্যে পার্থক্যটা, আমি ক্লাসের এই পর্যায়ে আপনাদের এল্ডার আর ওল্ডারের মধ্যে একটা পার্থক্য জানিয়ে দিই, ঠিক আছে। একটা হচ্ছে এল্ডার আর একটা হচ্ছে ওল্ডার। যেমন যদি বলি এল্ডার মানে কি, এল্ডার মানে হচ্ছে আপন বড় ভাই বা বোন, আর ওল্ডার মানে হচ্ছে বয়সে বড় যে কেউ, ঠিক আছে। কি বললাম কথাটা, এল্ডার, হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে আমার আপন বড় ভাই বা বোন, মানে এল্ডার ব্রাদার বললে ভাই আর সিস্টার বললে বোন। ওল্ডার মানে বয়সে বড় যে কেউ, তাহলে আমার টিচার আমার থেকে ওল্ডার, কিন্তু টিচার আমার থেকে এল্ডার না, কারণ টিচার তো আমার ভাই না, ঠিক আছে। আরেকটা জিনিস কি বললাম, সিনিয়র অথবা জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র আগে দিই, সুপিরিয়র, ইনফিরিয়র, এগুলা থাকলে এরপরে কি বসবে, টু বসবে, ঠিক আছে। মনে থাকবে সবার, সব মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। 14 নম্বর প্রশ্নটা দেখি, তুমি কার সাথে কথা বলছো, প্রশ্ন করলাম, তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং উইথ, এইটা দেখা মাত্রই সবাই দাগায় দিবে, বা হু আর ইউ স্পিকিং উইথ, তুমি কার সাথে কথা বলছো। বি নাম্বার অপশনে অনেকে আটকায় যাবে, ঝামেলা হচ্ছে এখানে হু দেয় নাই, দিছে হচ্ছে হুম। যদি এখানে হু থাকতো, হু আর ইউ স্পিকিং উইথ, এটাই মূলত আমরা সবাই বাস্তব জীবনে ব্যবহার করি, বাস্তব জীবনে সব বাক্যের সাথে যায়। বাকিগুলো দেখেন, হুম আর ইউ স্পিকিং, উইথ কই, এর সাথে যে লেখছে সাথে, উইথ লাগবে না, হুম আর ইউ স্পিকিং টু, না না না, টু হবে না, উইথ হবে। এবার দেখি, উইথ হোম আর ইউ স্পিকিং, এটা ঠিক আছে, এটা একটু ফর্মাল ব্যবহার, এটা লিখে রাখতে পারেন, এটা হচ্ছে ফর্মাল বাক্য, ঠিক আছে। আমরা ফর্মাল ইনফর্মাল ব্যবহার দেখি না, হচ্ছে ফর্মাল বাক্য, যে উইথ হোম আর ইউ স্পিকিং, মানে হোমটা যদি আমি দিতেই চাই এর আগে উইথকে দিতে হবে, আর যদি আমি হোম ব্যবহার না করতে চাই, যদি হু দিতে চাই, তাহলে হু আর ইউ স্পিকিং উইথ, দুইটার যে কোনো একটা আনসার, ঠিক আছে। তাহলে এখানে হু লিখে রাখেন, হু হইলে কারেক্ট হইতো। ওকে, 14 নাম্বার শেষ, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 15 নাম্বারটা খেয়াল করেন, পথে হঠাৎ তার সাথে আমার দেখা হলো, এরকম যদি হঠাৎ থাকে তাকে আমরা বলি অল অফ এ সাডেন, সবাই লিখেন, অল অফ এ সাডেন মানে হচ্ছে হঠাৎ করে। এই অফটার মধ্যে একটা গোল্লা দিবেন, অফে কিন্তু একটা এফ, দুইটা এফ না, অল অফ এ সাডেন, এখানে অফের মধ্যে একটা এফ, দুইটা এফ কিন্তু না। এবার আসেন, এক নাম্বারটা সবার আগে কাটেন, কারণ এখানে দুইটা এফ দিয়েছে। অল ফর এ সাডেন হবে না, অল বাই এ সাডেন হবে না, তাহলে আই স হিম অন দ্য ওয়ে, অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন, হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়ে গেল। ওকে, 16 নাম্বারটা দেখেন, তোমাকে ছাড়া আমার চলেই না, ঠিক আছে, তোমাকে ছাড়া আমার চলে না। যেমন হাজবেন্ড তার ওয়াইফকে মনে করেন পাম্পট্টি দিতেছে, হ্যাঁ, তো কি বলবে, তুমি রাগ করো কেন, তোমাকে ছাড়া আমার চলেই না,
এটা যদি ইংলিশে বলতে চাই কেমনে বলবে? আই ক্যান নট ডু উইথাউট ইউ, আমি তোমাকে ছাড়া চলতেই পারি না। ঠিক আছে, আই ক্যান নট ডু উইথাউট ইউ, আই ক্যান নট ডু উইথাউট ইউ মানে তোমাকে ছাড়া আমি কিছু করতেই পারি না, তোমাকে ছাড়া আমার চলেই না, আই ক্যান নট ডু উইথাউট ইউ। ঠিক আছে, ওকে। 17 নম্বর বলছে অনুবাদ করো। অলস ব্যক্তি কখনো সুখী হয় না। অলস ব্যক্তি মানে হচ্ছে আইডল, আইডলম্যান। দেখেন আইডলে কিন্তু দুই রকমের শব্দ আছে, একটা হচ্ছে আইডল, একটা হচ্ছে আইডল। একটা হচ্ছে আইডল, একটা হচ্ছে আইডল। ইন্ডিয়ান আইডল নামে একটা অনুষ্ঠান আছে না, ইন্ডিয়ান আইডল, ঠিক আছে, ওই আইডল হচ্ছে এইটা। আইডল মানে হচ্ছে আদর্শ। অনেকে এই জায়গায় ভুল করে, তাই আমি লিখে দিচ্ছি, বই লিখেন সবাই, ফাঁকা জায়গায় বই লিখেন। আইডল মানে হচ্ছে আদর্শ, আর এই আইডল মানে হচ্ছে অলস, মানে দুইটা ঠিক উল্টা। ঠিক আছে, দুইটা ঠিক উল্টা। অলস তো কারো আদর্শ হবে না, তাই না? আইডল মানে আদর্শ, আর আইডল মানে হচ্ছে অলস। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন দেখতেছি অলস ব্যক্তি কখনো সুখী হয় না। তাহলে এন, আইডলের আগে কি আছে? আই আছে। আই মানে কি? এ ই আই ও ইউ। আর্টিকেলের রুল মনে আছে? ভায়োলের আগে কি বসে? এন বসে। তাহলে এন আইডলম্যান ইজ নেভার হ্যাপি। এখানে কি লেখছে দেখেন, এন আইডলম্যান অলওয়েজ হ্যাপি। এটা কোনো কথা? অলস মানুষ সবসময় সুখী হয়? অবশ্যই না। সবার খোটা খায়। সারাদিন ঘুমাও কেন? সারাদিন বসে আছো কেন? কাজ করো না কেন? আচ্ছা, আমরা 18 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। সবাই একটু খেয়াল করেন। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, মেয়েটি নাচতে নাচতে রুম থেকে বের হয়ে গেল, ছেলেটি হাসতে হাসতে ক্লাসে এলো, সে দৌড়াতে দৌড়াতে মাঠ পার হয়ে গেল, সে হাঁপিয়ে হাঁপিয়ে ট্রেন ধরলো। এই যে দুইটা শব্দ একসাথে, হাঁপিয়ে হাঁপিয়ে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, এইরকম 4টা প্রশ্ন আমাদের আছে 50-এর আগ পর্যন্ত। 18, 28, 45, 47। ঠিক আছে, সবাই লিখেন 18, 28, বই লিখেন 45, 47 লেখেন, সেম লিখেন। পড়া অনেক কমে যাবে, বিশ্বাস করেন, আমি আপনাদের পড়া অনেক কমাই দিব। দেখেন এগুলা সেম। তাহলে 18 আমরা দেখলাম। এরকম ক্ষেত্রে কি করতে হয় লিখে রাখেন। এরকম ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করতে হয়, লিখেন। এরকম ক্ষেত্রে ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। তো দ্য বয় কেম টু মি ক্রাইং, শুধু আইএনজি, আগে কোনো প্রিপোজিশনের দরকার নাই, কেম নেয়ার কেন? শুধু কেম টু মি ক্রাইং। দ্য বয় কেম টু মি ক্রাইং, কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। এবার আমরা বাকিগুলো দেখবো। 28, 45, 47 আমরা দেখে ফেলবো। চলেন 28 নাম্বারটা দেখি কি বলছে। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। এরকম ডাবল যে জিনিসগুলো আইএনজি করতে হয়। তাহলে এন্টার্ড, এই দেখেন এন্টার্ড। এবার আমাদের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। বাক্যগুলো স্ট্রাকচার কিন্তু ঠিক নাই। কিরকম? দ্য গার্ল লাফিংলি লেখছে, নো, শুধু আইএনজি, সাথে এলওয়াই কেন? কাটা। দ্য গার্ল লাফড এন্টার্ড দ্য রুম, আইএনজি দেয় নেই। এটা দেখেন আইএনজি ঠিক আছে, দ্য গার্ল লাফিং এন্টার্ড দ্য রুম, না, এটাকে লাস্টে দিতে হবে, আইএনজিটাকে বাক্যের শেষে দিতে হবে। তাহলে দ্য গার্ল এন্টার্ড দ্য রুম, সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। সাবজেক্ট কি করছে? সাবজেক্ট রুমে ঢুকছে, তাহলে সাবজেক্ট রুমে ঢুকছে, দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। কিভাবে? হাসতে হাসতে। ওকে, আমাদের পরে কি ছিল? 45 এবং 47। 45-এ দেখি আমরা, চলেন 45 নাম্বারটা খেয়াল করেন। শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, এই যে হাসতে হাসতে, তাহলে প্রথমে সাবজেক্ট পরে ভার্ব। তো দ্য বয় কেম টু মি লাফিং, বাক্যের শেষে আইএনজি। ঠিক আছে, 47 নাম্বারটা দেখেন। সে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এলো। এরকম হাঁপানো মানে হচ্ছে পান্ট। ঠিক আছে, তো হাঁপাতে হাঁপাতে আমার কাছে এলো। হি কেম হেয়ার পান্টিং। ঠিক আছে, হি কেম হেয়ার পান্টিং। বুঝতে পারছেন? সবাই পারবেন তো ইনশাল্লাহ? আপনার যে 4টা প্রশ্ন, একরকম যে 4টা প্রশ্ন, এগুলো কিন্তু শিখে ফেলছি, রাইট? 4টা প্রশ্ন আমাদের পড়া হয়ে গেছে আলাদা করে। 19 নাম্বার প্রশ্নটার মধ্যে একটা অ্যালার্ট দেন। এটা প্রচুর আসে এবং অনেকে ভুল করে। দেখেন বলছে শব্দটি কেটে দাও অথবা লাইনটি কেটে দাও। এই প্রশ্ন আরেকভাবে আসে, বইয়ে আছে, লাইনটি কেটে দাও, মানে যেই লাইনটা আপনি লেখছেন এটা আপনি কেটে দেন, লাইনটি কেটে দাও অথবা শব্দটি কেটে দাও। এরকম যদি থাকে, এই কাটা অর্থে আপনি অবশ্যই কাট ব্যবহার করবেন না।
কেন করবেন না? কাট মানে হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে কাটা, ধারালো কোনো কিছু দিয়ে কাটা, এটা হচ্ছে কাটের মিনিং। যেমন আমি যদি কাগজটা কেটে ফেলি উইথ সিজার, কাঁচি দিয়ে যদি কাগজটা কেটে ফেলি সেটা হবে কাট। কিন্তু আমি যদি একটা লাইন কেটে দিই এটা হবে পেন থ্রু। তাহলে পেন থ্রু দ্য ওয়ার্ড অথবা পেন থ্রু দ্য লাইন, মানে এটা কলমটা জাস্ট তুমি এখান দিয়ে চালিয়ে দাও, তুমি ওয়ার্ডটার উপরে কলমটা জাস্ট চালিয়ে দাও, তার মানে কি পেন থ্রু দ্য ওয়ার্ড, পেন থ্রু দ্য ওয়ার্ড। পারবেন কিনা দেখেন, পারবেন, এখানে অ্যালার্ট দিয়ে রাখেন কারণ এখানে ভুল হতে পারে আপনার। 20 নম্বরটা দেখেন, আমরা বিষয়টি আলোচনা করব। আলোচনা মানে হচ্ছে ডিসকাস করা, এবং মাথায় রাখবেন ডিসকাসের পরে নো প্রিপোজিশন, ডিসকাসের পরে নো প্রিপোজিশন। নোট করেন সবাই, বইয়ে নোট করতেছেন তো নাকি? বইয়ে নোট করতেছেন তো? ডিসকাসের পরে নো প্রিপোজিশন। তো ডিসকাস অ্যাবাউট বললে ভুল, ডিসকাস টু বললে ভুল, ডিসকাস অন বললেও ভুল, শুধু ডিসকাস দ্য ম্যাটার, অনলি ডিসকাস দ্য ম্যাটার। ডিসকাসের পরে নো প্রিপোজিশন, ডিসকাসের পরে নো প্রিপোজিশন। 21 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, আমি তাকে উপহাস করিনি, আমি তাকে উপহাস করিনি। কারো উপর উপহাস করা বা হাসা এটাকে আমরা বলি লাফ এট, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পড়া। লাফ উইথ না, লাফ আপন না, লাফ ইনও না, লাফ এট। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়া, আমাদের কিন্তু পড়া আগাচ্ছে, আশা করি বুঝতে পারতেছেন। আমি তাকে নাচতে দেখলাম, আমি দেখলাম তাকে নাচতে, সে নাচতেছে, ঠিক আছে? তাহলে দেখেন আমি এটা কি দিব, আই স হার, আই স হার টু ড্যান্সিং। কেমনে? যদি আমি ড্যান্সিংই বলতাম যে আই স হার ড্যান্সিং, তাহলে এখানে টু আসলো কোত্থেকে? টু এর পরে তো ভার্বের বেস ফর্ম বসে, তাই এটা কাটা। আই স হার ড্যান্সড, ড্যান্স মানে কি আগে নাচছিল। আই স হার টু ড্যান্স, আই স হার সরাসরি ড্যান্স, মাঝখানে টু কেন? আই স হার ড্যান্স, আমি তাকে নাচতে দেখলাম, ঠিক আছে? আই স হার ড্যান্স। ওকে, 22 নম্বরটা গেল। 23 দেখেন, তাহারা আসিতে রাজি হইল না। দেখেন, দে রিফিউজ টু কাম, দে ডিনাইড টু কাম। বাকিগুলো তো হবে না, বাকিগুলো আপনি দেখলে বুঝতে পারবেন স্ট্রাকচারে ঠিক নাই। এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। দে রিফিউজ টু কাম, দে ডিনাইড টু কাম। এই যে ডিনাইড, ডিনাইড মানে হচ্ছে কোনো কিছু অস্বীকার করা, কোনো কিছু অস্বীকার। মনে করেন আপনি বললেন যে তুমি কাজটা করছো, সে ডিনাই করলো, মানে সে না করলো, সে করে নাই। তারা কি অস্বীকার করছে? না, তারা রাজি হয় নাই। এরকম কোনো কিছুতে রাজি না হওয়া সেটাকে বলা হয় রিফিউজ। রাজি না হওয়াকে বলা হয় রিফিউজ। আমি কথাটা বুঝাতে পারছি? কোনো কিছু রাজি না হওয়া হচ্ছে রিফিউজ, আর অস্বীকার করা হচ্ছে ডিনাই। ওকে, আমি চা পান করি না, আই ডো নট ড্রিঙ্ক টি, আই ডো নট টেক টি। দুইটাই কারেক্ট, কিন্তু আমরা কোনটা দাগাবো এটা খেয়াল করি। আই ডো নট হ্যাভ টি মানে আমার চা নাই, আই ডো নট লাইক টি মানে আমি চা পছন্দ করি না। দুইটা একটা কিন্তু মিলে না। আমি চা পান করি না, পান মানে কি? পান মানে ড্রিঙ্ক, আমরা সবাই জানি। তাইলে এটা আনসার না কেন? কারণ হচ্ছে ড্রিঙ্ক মানে ঢক 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 করে গিলা, ঠিক আছে? আমরা ডক ডক করে গলার এখানে এখানে যেমন জোরে চাপ লাগে, এভাবে যখন আমরা গিলি ডান হাত হবে, ডান হাত দিয়ে যখন গিলি, এটা হচ্ছে আসলে ড্রিঙ্ক, পান করা যেটা, ঠিক আছে? ওকে, চায়ের সাথে তো এটা যায় না। চা তো আমরা ফু দেই, এমনি এমনি খাই, ঠিক কি না? আমি তো অ্যাক্টিং করে দেখাচ্ছি আপনাদের মনে রাখার জন্য, সুবিধার জন্য। আই ডোন্ট নট ড্রিঙ্ক টি, তাহলে আমি কি চা কি ঢক ঢক করে গিলে ফেলি? আনসার হচ্ছে না। তাইলে এটা দিব না। এটা কারেক্ট, এটা অর্থগত দিক দিয়ে ব্যবহার না করে বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন, বাট বইয়ের হিসেবে আমাদের অপশন অনুসারে আই ডোন্ট নট টেক টি, আমি চা পান করি না মানে আমি চা নেই না, পান করি না, ঠিক আছে? জিনিসের দাম হু হু করে বাড়ছে, জিনিসের দাম হু হু করে বাড়ছে। এরকম হু হু মানে অতি দ্রুত বাড়া, র্যাপিডলি যাকে আমরা বলি, অতি দ্রুত বাড়াকে আমরা বলি লিপস অ্যান্ড বাউন্স। কি বলি? এটাও একটা ইডিয়মস, লিপস অ্যান্ড বাউন্স, এটাও কিন্তু একটা ইডিয়মস, ঠিক আছে? আমরা কিন্তু ইডিয়মসের পড়াগুলো এখানে আগে নিচ্ছি। তো খেয়াল করেন, দ্য প্রাইস অফ এজেন্সিয়াল, এজেন্সিয়াল গুড মানে হচ্ছে নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় যে জিনিসগুলো, ইস রাইজিং বাই, এই যে বাই কিভাবে বাড়ছে? অতি দ্রুত বাড়ছে। লিপস বানান কিন্তু খেয়াল করেন, লিপস বানান এটা কিন্তু ঠোঁট, এটা কিন্তু লিপস বানান না। লিপস বানান কিন্তু ভুল দিতে ইচ্ছা করে, ঠোঁট কিন্তু হবে না। লিপস, LEAPS, আমি লিখে দিচ্ছি বানানটা, খেয়াল রাখেন, বানানটাও লিখে দিলাম, যে বানান দেখবেন, সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন, ভালো মতো দেখেন।
লিপস বানানটা লিখে রাখেন, ঠিক আছে? ওকে, 25 নাম্বার পর্যন্ত যা কিছু পড়াইছি আপনাদের ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো যে 25 পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। আমরা কিন্তু ক্লাসের অর্ধেক সময় পর্যন্ত চলে আসছি, 25 নাম্বার পর্যন্ত সবাই বুঝছেন কিনা আমাকে জানা। ওকে, কমেন্ট করেন সবাই 25 পর্যন্ত সবাই বুঝছেন কিনা, 25 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। ক্লিয়ার হলে বলেন যে ক্লিয়ার, যে 25 পর্যন্ত আপনারা ক্লিয়ার, ক্লিয়ার হলে জানান। ওকে, তাহলে আমরা 26 থেকে শুরু করতেছি, খেয়াল করেন। তিনি ইংরেজির একজন বিদগ্ধ অধ্যাপক। বিদগ্ধ মানে হচ্ছে অত্যন্ত জ্ঞানী, ইংলিশে বললে এরুডাইট, ঠিক আছে? এরুডাইট, অত্যন্ত জ্ঞানী বা হচ্ছে এরুডাইট। তাহলে হি ইজ অ্যান, যেহেতু ভাওয়েল আছে তাহলে অ্যান হবে, এরুডাইট প্রফেসর অফ ইংলিশ। অত্যন্ত জ্ঞানী বা হচ্ছে বিদগ্ধ মানে হচ্ছে এরুডাইট, লিখে রাখেন, এরুডাইট প্রফেসর অফ ইংলিশ। এবার আসেন 27 প্রশ্নটা দেখেন, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, নাকি হ্যাভ ইউ এভার গন, মনে করেন এখানে টু আস, গন টু কক্সবাজার, কোনটা দিবেন? আমরা জানি গো মানেও যাওয়া, আবার আমরা জানি বি মানে হচ্ছে থাকা, বি মানে হচ্ছে থাকা, কোনো জায়গায় থাকা মানে হচ্ছে বি, তাই না? আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। আর গন মানে হচ্ছে কি যাওয়া, গো মানে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে আমি কি বিন বসাবো নাকি আমি গো বসাবো? এই জায়গাটা ছোট্ট একটা পার্থক্য আমি আপনাদের বলে দিই। যদি দেখেন কোনো জায়গায় গন বসতেছে, গন মানে হচ্ছে একদম চলে যাওয়া, একদম চলে যাওয়া বা হচ্ছে ফিরে না আসা, একদম চলে যাওয়া বা হচ্ছে ফিরে না আসা। আর বিন মানে হচ্ছে বেড়াতে যাওয়া, কিছুদিন থেকে আবার চলে আসা, কিছুদিন থেকে আবার চলে আসা অর্থে আমরা বিন বসাই। তাহলে মাথায় রাখবেন, ট্যুরিস্ট প্লেস দিয়ে যদি প্রশ্ন আসে আপনি সবসময় বিন বসাবেন। ওকে, 28 নম্বর প্রশ্নটা আমরা এর আগে দেখছি, আমরা যে রিলেটেড প্রশ্নগুলো পড়ে ফেলছিলাম সেটা কিন্তু 28 নম্বর প্রশ্নটা ছিল। ওকে, 29 নম্বর প্রশ্নটা খেয়াল করি সবাই। কেটলিতে পানি টকবক করছে, ঠিক আছে? কেটলিতে পানি টকবক করছে, এই যে আমরা যে চা বানাই, চা বানানোর যে কেটলি, সেখানে কি পানি টকবক করছে। আচ্ছা, তো দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য কেটেল, দ্য ওয়াটার ইজ বয়লিং ইন দ্য কেটেল, এই দুটো আমাদের যে কোনো একটা হবে, রাইট? দ্য কেটেল ইজ ওভারফ্লোয়িং, ওভারফ্লোয়িং তো আর হবে না, কারণ এখানে পানি ওভারফ্লো বোঝাচ্ছে, পানি উপচে পড়ে যাচ্ছে এরকম বোঝাচ্ছে। দ্য ওয়াটার ইজ রাইজিং হাই ইন দ্য কেটেল, এগুলো তো আর টকবকের সাথে রিলেটেড না। তো এখানে খেয়াল করেন বয়লিং মানে কি পানি ফোটা, আবার সিমারিং মানে হচ্ছে পানি ফোটা। ওকে, তো টকবক করে পানি ফুটতেছে, এখানে পার্থক্যটা আমি কীভাবে করব? মাথায় রাখবেন, এই যে বয়লিংয়ের কথাটা যে বলছে এটা হচ্ছে বেশি তাপমাত্রায় ফোটা, এবং বেশি তাপমাত্রায় ফোটা বলতে পানি বড় বড় যেই বয়েল, ঠিক আছে, অনেক জোরে যে ফোটা ওইটা, কারণ তাপমাত্রা বেশি মানে কি বেশি ফুটবে। আর যেটা হচ্ছে সিমারিং, এটা হচ্ছে একটু লো টেম্পারেচারে, আমরা চায়ের পানি যেভাবে বানাই একটু কম তাপমাত্রায়, ওইটা হচ্ছে সিমারিং। তো মাথায় রাখবেন এই পানির টকবকের সাথে আসলে সিমারিংটা বেশি যায় বয়লিংয়ের ক্ষেত্রে, বয়লিংয়ের সাথে তুলনা করলে। এক্ষেত্রে আমরা 1 নাম্বারটা আনসার দিব। হ্যাঁ, অপশনই সিমারিং না থাকলে আপনি বয়লিং দিতে পারেন, সমস্যা নেই। ওকে, 30 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি। আপনি কখনো কুয়াকাটা গিয়েছেন? সেম 27 নম্বর প্রশ্নের মতো আমি বলছিলাম যে ঘুরতে যাওয়া যদি বোঝায় যে গিয়ে আবার ফিরে চলে আসা, সেক্ষেত্রে আমরা বসাবো বিন, আর একবারে চলে গেলে সেখানে আমরা বসাবো গন, ঠিক আছে? তো ঘুরতে যাওয়া যেহেতু কুয়াকাটা যাওয়া বোঝাইছে, কখনো কুয়াকাটা গেছেন মানে কি কখনো ঘুরতে গেছেন কিনা, তার মানে এখানে কি হবে বিন। হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, ঠিক আছে? সহজ প্রশ্ন, পারবো আমরা ইনশাআল্লাহ। 31 নম্বর প্রশ্নটা খেয়াল করে, 31 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হি হ্যাজ নো পলিটিক্যাল এক্স টু গ্রিন্ট, হি হ্যাজ নো পলিটিক্যাল এক্স টু গ্রিন্ট। এই পলিটিক্যাল এক্স মানে হচ্ছে রাজনৈতিক স্বার্থ, সবাই লিখে রাখেন, আমি লিখে দিচ্ছি, খাতার নিচে নোট করে রাখেন, বইয়ের এখানে নোট করে রাখেন যেখানেই পারেন। পলিটিক্যাল এক্স মানে হচ্ছে রাজনৈতিক স্বার্থ। তাহলে আমরা বুঝলাম কি বলছে, তার কোনো কি রাজনৈতিক স্বার্থ নাই। হি হ্যাজ নো পলিটিক্যাল এক্স টু গ্রিন্ট, তার মানে তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই, ঠিক আছে? ওকে,
বাতিটি নিভিয়ে দাও, এর আগেও কিন্তু আমরা এটা পাইছি, রাইট? গ্রুপ ভার্বের মধ্যে পুটের যে ব্যবহার, তাহলে পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ বা নিভিয়ে দেওয়া। সবাই লিখে রাখেন, এক্সটিংগুইশ বা নিভিয়ে দেওয়া মানে হচ্ছে পুট আউট, ঠিক আছে? দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম, এই যে ব্লুম মানে হচ্ছে ফোটা, ব্লুম মানে হচ্ছে ফোটা, তাহলে যদি আমরা বলি ফুলটি ফুটতেছে মানে অ্যাবাউট টু ফুটতে চলেছে, তাই না? তাহলে ফুলটি ফুটি ফুটি করছে, ফুটি ফুটি করছে মানে কি ফুটতে চলেছে, ঠিক আছে? ফুটবে, অ্যাবাউট টু কাজটা হবে, হ্যাপেন হবে, এরকম। ওকে, এরপর আমরা 34 নম্বর প্রশ্ন থেকে দেখব, খেয়াল করেন সবাই। 34 নম্বর থেকে, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট বাংলা ট্রান্সলেশন অফ আই লেফট নো স্টোন আনটার্নড? এটা কিন্তু আমরা মোটিভেশনাল কথাবার্তার মধ্যে বলি যে লেফট নো স্টোন আনটার্নড, আপনার পক্ষে যতটুকু চেষ্টা করা সম্ভব, যত জায়গায় চেষ্টা করা সম্ভব আপনি চেষ্টা করবেন, কোনো জায়গায় ফাঁকি দিবেন না। মানে আপনার পক্ষে যতটুকু চেষ্টা করা সম্ভব আপনি কোনো চেষ্টার ত্রুটি রাখবেন না, সেটাকে আমরা বলতেছি লেফট নো স্টোন আনটার্নড, মানে হচ্ছে কোনো পাথরই আপনি আনটার্ন অবস্থায় রাখবেন না, সবগুলাই টার্ন করে করে দেখবেন কোনটার মধ্যে আপনার ভাগ্য লেখা আছে, ঠিক আছে? আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। ওকে, 35 নম্বর, এটা একটা ইডিয়মসের প্রশ্ন। ইট ইজ এ কক অ্যান্ড বুল স্টোরি। এই যে কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে আজগুবি স্টোরি, আষাঢ়ে গল্প। চাপাবাজরা দেখবেন কিছু আজগুবি গল্প ছাড়ে, তো সেটা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি বা হচ্ছে আজগুবি গল্প বা হচ্ছে আষাঢ়ে গল্প, ঠিক আছে? এটাও কিন্তু একটা প্রভাব বলতে পারেন বা হচ্ছে ইডিয়মসও বলতে পারেন। ওকে, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ, এই যে কৃতজ্ঞ, ঠিক আছে? কৃতজ্ঞ, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ, অবলাইজড, ঠিক আছে? আই এম মাচ অবলাইজড টু ইউ, এই যে টু টু, ঠিক আছে? ওকে, 36 গেল আমাদের। 37 থেকে আমরা দেখব, একজন নতুন শিক্ষার্থীকে ডাক্তার হবার জন্য 5 বছর কঠোর পরিশ্রম করতে হয়। ভেঙে ভেঙে পড়েন। একজন নতুন শিক্ষার্থীকে, এই পর্যন্ত একটা পার্ট, ডাক্তার হবার জন্য একটা পার্ট, 5 বছর কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখি, অ্যান এন্ট্রেন্ট, নতুন শিক্ষার্থী, এন্ট্রেন্ট মানে যে নতুন এন্ট্রেন্স করছে, প্রবেশ করছে। অ্যান এন্ট্রেন্ট, তাকে কি করতে হবে? 5 বছর কঠিন পরিশ্রম করতে হবে। তাহলে উইল হ্যাভ টু, ভবিষ্যৎ, উইল হ্যাভ টু করতে হবে বা করতে হয়। অ্যান এন্ট্রেন্ট উইল হ্যাভ টু রিকোয়ার টু ওয়ার্ক, পরিশ্রম করতে হয়। কেমন কেমন ওয়ার্ক? হার্ড ওয়ার্ক। তাহলে রিকোয়ার টু ওয়ার্ক হার্ড, কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। কেন? ডাক্তার হবার জন্য। আমি পার্টগুলো করে দিয়েছিলাম, আশা করি মনে আছে। টু বিকাম এ ফিজিশিয়ান। তাহলে দেখেন, অ্যান এন্ট্রেন্ট উইল হ্যাভ টু রিকোয়ার টু ওয়ার্ক হার্ড, নতুন শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম করতে হবে কত বছরের জন্য? ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। কেন? ডাক্তার হবার জন্য, টু বিকাম এ ফিজিশিয়ান, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সি নাম্বার কারেক্ট। 38 নম্বর প্রশ্ন দেখি, মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়। তাহলে মেধার বলে তার মানে কি? তার মানে কি মেরিটের কারণে। মেরিটিয়াস মানে কি? মেরিটিয়াস মানে আমরা জানি হচ্ছে সে হচ্ছে মেধাবী, তাহলে মেরিট মানে হচ্ছে মেধা। ওকে, তাহলে মেধার বলে বা মেধার কারণে বা মেধার মাধ্যমে, এটাকে আমরা বলি বাই ডিন্ট অফ, কোনো কিছুর মাধ্যমে। নোট করেন, কোনো কিছুর মাধ্যমে বোঝাইতে আমরা বোঝাই বাই ডিন্ট অফ। তাহলে স্টুডেন্ট সাকসিডস কেন? কারণ একজন স্টুডেন্টের কথা বলা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ইন লাইফ, সাকসিডস ইন লাইফ বাই ডিন্ট অফ মেরিট, বাই ভার্চু অফ না, ঠিক আছে? বাই ডিন্ট অফ, কই এখানে অফ দেয় নাই, তাই এটা কাটা। এখানে দেখেন সাকসিডের সাথে এস দেয় নাই, তাই এটা কাটা। তাহলে সি নাম্বারটা আমাদের কারেক্ট, ঠিক আছে? 38-এর পরে আমরা 29 নম্বর প্রশ্নটা দেখবো, খেয়াল করেন সবাই। রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল। এই যে তীব্র চিৎকার, তীব্র চিৎকার মানে হচ্ছে শ্রিল ক্রাই, তীব্র চিৎকার মানে হচ্ছে শ্রিল ক্রাই বা কর্কশ কোন একটা ডাক, ঠিক আছে? তীব্র চিৎকার বা কর্কশ ডাক, এটা হচ্ছে শ্রিল ক্রাই। তো রাতের নিস্তব্ধতায়, ঠিক আছে? রাতের নিস্তব্ধতায়, তাহলে হি হিয়ার্ড এ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট। স্টিল মানে হচ্ছে স্থির থাকা, স্থির মানে হচ্ছে স্থির থাকা, তার মানে রাতের নিস্তব্ধতায় সে হচ্ছে শুনতে পাইছে। 40 নম্বর প্রশ্নটা খেয়াল করি, তুমি কি জানো সে কোথায় থাকে? ডু ইউ নো, তুমি কি জানো? প্রথমেই কিন্তু প্রশ্ন করে ফেলছি। আমরা জানি এই ধরনের বাক্যে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন এখানে খেয়াল করেন, 1 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, 1 নম্বর অপশনটা খেয়াল করেন, ডু ইউ নো, তুমি কি জানো, এটা হচ্ছে মেইন ক্লজ। আর এই যে WH যুক্ত যে ক্লজটা, মানে যে জায়গা থেকে WH শুরু হয়, এখান থেকে বাকি অংশটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? একটা হচ্ছে মেইন ক্লজ
আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আপনি প্রশ্ন সবসময় মেইন ক্লজে করতে পারবেন। ডু ইউ নো, তুমি কি জানো, আমি প্রশ্ন করে ফেলছি। সাবঅর্ডিনেট ক্লজে কখনো প্রশ্ন করতে পারবেন না। এখানে যদি আপনি বলেন হোয়ার ডাজ হি লিভ, আপনি এখানে আবারও প্রশ্ন করছেন। একটা বাক্যে আপনি দুইবার প্রশ্ন করতে পারবেন না, একটা বাক্যে আপনি দুইবার প্রশ্ন করতে পারবেন না। প্রথমত প্রশ্ন করেই ফেলছেন, ডু ইউ নো, আবার কেন প্রশ্ন? তাহলে মেইন ক্লসে আপনি প্রশ্ন করতে পারবেন, সাবঅর্ডিনেট ক্লসে আপনি প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন করলে সেটা ভুল হবে। এই টপিকটার নাম হচ্ছে এমবেডেড কোশ্চেন। ঠিক আছে, এমবেডেড কোশ্চেনে কিন্তু আমাদের ক্লাস দেওয়া আছে, আমাদের পেইড ব্যাচেও ক্লাস করতে পারেন। পেইড ব্যাচে একদম সম্পূর্ণ মাস্টার বইয়ের ফুল সলভ ক্লাস দেওয়া আছে। 550 টাকা আমাদের মাস্টার কোর্সে ভর্তি চলছে, চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, তো ডু ইউ নো হোয়ার হি লিভ, তাহলে এইটা হচ্ছে আমাদের হোয়ার হি লিভস, এটা হচ্ছে আমাদের কারেক্ট। ডু ইউ নো প্রশ্ন করলাম, প্রশ্ন করে ফেলছি, মেইন ক্লাসে প্রশ্ন করে ফেলছি। হোয়ার হি লিভস একদম নর্মাল বাক্যের মতো, নর্মাল ইনডিফিনিট যে অ্যাফার্মেটিভ যে বাক্য ওইটার মতো। হোয়ার হি লিভস নর্মাল বাক্য, কোনো প্রশ্নবোধক করা যাবে না। প্রশ্ন প্রথম অংশে করতে পারবো, দ্বিতীয় অংশে প্রশ্ন করতে পারবো না। ওকে, এটা হচ্ছে এমবেডেড কোশ্চেনে পড়া, এটা আমাদের গেল। 41 নম্বরটা আমাদের দেখবো, সে সাঁতার কাটতে জানে না। জানে না তাহলে কি? ডাজন্ট নো, ডাজন্ট নো। সে যেহেতু বলছে হি বা সি হবে, তাহলে হি দিলাম আমি, হি ডাজন্ট নো, কি জানে না? সাঁতার কাটতে, হাউ টু সুইম। ঠিক আছে, হাউ টু সুইম। হি ডাজন্ট নো, পরে হাউ টু কই? হাউ টু তো নাই, তাহলে হাউ টু লাগবে। কিভাবে সাঁতার কাটতে হয় সে জানে না, রাইট? ওকে, তাহলে আমরা 42 নাম্বার থেকে দেখবো, খেয়াল করি সবাই। ম্যান গেটস, এই যে দেখেন 60% সিঙ্গুলার নাম্বার। এই যে ম্যানের এ মানে কি? একজন মানুষের কথা বলা হয়েছে। এম ই যদি হইতো তার মানে এটা প্লুরাল। এম ই হচ্ছে আমাদের প্লুরাল, আমি লিখে দিচ্ছি। এম এ হচ্ছে সিঙ্গুলার আর এম ই হচ্ছে প্লুরাল। এটা কিন্তু আমার নাম্বার ক্লাসের পড়া, আপনাদের পড়াইছি, আশা করি মনে আছে। তাহলে দেখেন ম্যান গেটস 3rd person সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হয়েছে। অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, এই যে হি থাকার কারণে ওয়ান্টস। মানুষ যত পায় তত চায়, যত পায় তত চায়। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। এই ধরনের বাক্যে আপনি যে সমস্যাটা পড়বেন যে আমি কি দিব, আই জাস্ট হ্যাভ রিসিভড ইউর লেটার, নাকি আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। বাকিগুলো আপনারা জানি ভুল যে বুঝবেন, জাস্ট তো বাক্যের শুরুতে বসবে না। আই রিসিভড ইউর লেটার জাস্ট নাও, এটা অনেক কনফিউশনে পড়তে পারেন। তাই এই বাক্য আর এই বাক্যের মধ্যে যারা কনফিউশনে পড়বেন খেয়াল করেন, জাস্টের পজিশনটা আসলে কোথায়? জাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, সময় নির্দেশক। আমরা জানি সময় নির্দেশক হচ্ছে অ্যাডভার্ব, কোথায়, কখন, কিভাবে, কেন। টাইম নির্দেশক হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমি কি দিব? আই রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আই জাস্ট হ্যাভ রিসিভড ইউর লেটার। এটা কিন্তু অনেকের কাছে পরিচিত লাগতে পারে, অনেকে মনে করতে পারে এটা মনে হয় কারেক্ট। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, কোনটা কারেক্ট? এই ক্ষেত্রে সুন্দর করে মনে রাখবেন, অ্যাডভার্বের পজিশন হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। অ্যাডভার্বের পজিশন হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। অ্যাডভার্বের পজিশন হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। তাহলে এখন দেখেন অক্সিলারি ভার্ব কি? এখানে হ্যাভ। মেইন ভার্ব কোনটা? রিসিভড। তাহলে এর মাঝখানে বসবে জাস্ট, এই হচ্ছে কারেক্ট, বাকিগুলো ভুল। ঠিক আছে, 44 নম্বর প্রশ্ন দেখেন, তিনি সৎলোক ছিলেন, তাই না? তিনি সৎলোক ছিলেন। হি ওয়াজ এন অনেস্ট ম্যান। অতীতকাল, ছিলেন, অতীতের কথা বলা হয়েছে, তিনি এখন আর হয়তো বেঁচে নাই বা নাই কোনোভাবে। তাহলে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। অ্যান কেন? কারণ অনেস্ট, এইচ এর উচ্চারণ ভাওয়েল ও এর মতো দিতেছে, এ ই আই ও ইউ। এইচ এর উচ্চারণ হচ্ছে ও এর মতো, তো যখন উচ্চারণগুলো ভাওয়েলের মতো হয় তখন কিন্তু এন হবে, আর্টিকেলের রুলস, বেসিক রুল। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ওয়াজেন্ট হি? যেহেতু ওয়াজ আছে তাই প্রশ্ন করলাম ওয়াজেন্ট হি, টেক কোয়েশ্চেনে আপনি এগুলো পড়ার কথা। 45 নম্বর প্রশ্নটা দেখেন, শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, যা আমরা অলরেডি পড়ে ফেলছি, রাইট? হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, হাঁপাতে হাঁপাতে, নাচতে নাচতে। 46 নম্বরটা দেখেন, গুজবে কান দেওয়া উচিত নয়। গুজবের ইংলিশ হচ্ছে রিউমার। গুজবের ইংলিশ হচ্ছে রিউমার। তাহলে গুজবে কান দেওয়া উচিত নয়। ওয়ান শুড নট গিভ এয়ার টু রিউমার। এয়ার টু মানে হচ্ছে কান দেওয়া, ইয়ার টু মানে হচ্ছে কান দেওয়া। তাহলে গুজবে কান দেওয়া উচিত নয়। 47 আমরা পড়ে ফেলছি হাঁপাতে হাঁপাতে, তাই না? হাঁপাতে হাঁপাতে, নাচতে নাচতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে। 48 দেখি আমরা, কিছু করার আগে ভালো করে ভেবে নাও, তাই না? লুক বিফোর ইউ লিপ, তাই না? লুক বিফোর ইউ লিপ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটার অর্থ হচ্ছে এটা। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। লুক বিফোর ইউ লিপ, এটার আরেকটা অর্থ হইতে পারে
কিছু করার আগে ভেবে নাও, ভালো করে ভেবে নাও। এটা অর্থ দিতে পারে থিঙ্ক অয়েল বিফোর ইউ ডু এনিথিং। থিঙ্ক অয়েল মানে ভেবে নাও, ভালো করে ভেবে নাও, বিফোর ইউ ডু এনিথিং, তুমি কোনো কিছু করার আগে ভালো করে ভেবে নাও। ওকে, 49 নম্বর প্রশ্ন আমরা দেখব, তোমরা কি এখানে থাকো? তোমরা কি এখানে থাকো? তোমরা, তাহলে ইউ দিয়ে ব্যবহার করতে পারি আমরা, ডু ইউ লিভ হিয়ার। লিভের সাথে কোনো এস লাগবে না, কারণ ইউ তো সেকেন্ড পারসন। ওকে, 50 নাম্বারটা আমরা দেখি, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে। এই যে কোনো কিছু নেই বললেই চলে, এই ক্ষেত্রে আমরা 3টা ফর্মের প্রথম ফর্ম ব্যবহার করি। আপনারা বলতে পারেন ভাইয়া কোন 3টা ফর্ম? আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন যারা মোটামুটি একটু হলেও পড়ছি তারা জানি যে কাউন্টেবল যে নাউনটা আছে এখানে আমরা ফিউ, অল্প বোঝানোর জন্য ফিউ, এফ ইউ আর দা ফিউ, এই 3টা ফর্ম বসাই। আবার আনকাউন্টেবল নাউন যেটা আছে এখানে আমরা অল্প বোঝানোর জন্য লিটেল, এ লিটেল আর হচ্ছে দা লিটেল টার্মটা ব্যবহার করি। আশা করি আপনাদের মনে আছে যারা ক্লাস করছেন, এটা কিন্তু ফ্রি ক্লাস দেওয়া আছে। ওকে, তাহলে খেয়াল করেন যেটা বলতেছিলাম, ফিউ এবং লিটেল এই দুইটা মানে বোঝায় নেই বললেই চলে, নেই বললেই চলে, বা টেন্স টু জিরো। ঠিক আছে, টেন্স টু জিরো মানে একদম শূন্যের কাছাকাছি। ঠিক আছে, একদম শূন্যের কাছাকাছি, নট মেয়ারলি, একদম নেই। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আর যেটা হচ্ছে এফ ইউ বা এ লিটেল, এটার মধ্যে বোঝায় অল্প পরিমাণ, অল্প আছে, তাকে আমরা ইংলিশে বলি সাম। আবার যেটা নেই বললেই চলে এটাকে আমরা ইংলিশে বলি হার্ডলি বা স্কার্সলি। হার্ডলি বা হচ্ছে স্কার্সলি। ঠিক আছে, নেই বললেই চলে, একদম অভাব, হার্ডলি। আর অল্প আছে মানে হচ্ছে সাম। আর দা ফিউ বা দা লিটল মানে হচ্ছে যতটুকু আছে ততটুকু, যতটুকু আছে ততটুকু। এখন আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার বন্ধু নেই বললেই চলে, একদম কম। আই হ্যাভ লিটল ওয়াটার ইন দ্য পট, আমার পানির পাত্রে অল্প পরিমাণ পানি আছে, বা এত অল্প পরিমাণ পানি আছে যেটা নেই বললেই চলে। সরাসরি বললে আমার পানির পটে পানি নেই বললেই চলে। আমি যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, একটা এ লাগাই দিলাম, তাহলে আমার অল্প কিছু বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে আমার অল্প কিছু বন্ধু আছে, আই হ্যাভ সাম ফ্রেন্ডস। কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে কিন্তু এগুলো সব পড়ানো হয়েছে, চাইলে আপনার ফ্রি ক্লাস করে দেখতে পারেন। এ লিটল মানে যদি বলি আই হ্যাভ এ লিটল ওয়াটার, তাহলে আমার পানির পাত্রে অল্প পরিমাণ পানি আছে। ঠিক আছে, আর দা ফিউ আর দা লিটল মানে হচ্ছে যতটুকু আছে ততটুকুই যদি বোঝায়। এবার আসি আমরা দ্য কারেক্ট ট্রান্সলেশন, তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে। এই নেই বললেই চলে মানে হচ্ছে একদম নেগেটিভ মিনিং দেয়, তার মানে ফিউ, শুধু ফিউ। লিটল হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, বন্ধু তো কাউন্টেবল নাউন, তাই এটা লিটল বসবে না। এফ ইউ মানে সাম, তাহলে এটা হবে না। আর একদম নো ফ্রেন্ডস বলা যাবে না, নেই বললেই চলে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের 50টা প্রশ্ন আমরা ট্রান্সলেশন থেকে সলভ করছি। আপনারা যদি বাকি টপিকগুলোরও ক্লাস চান আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারেন। 50 দিনে মাস্টার বই শেষ করার মিশন। আপনারা 50+, এখানে আমি 50টা লিখছি, আসলে আরও বেশি পাবেন। 50+ ওয়েবসাইট ক্লাস পাবেন, আনলিমিটেড ওয়েবসাইট এক্সাম পাবেন, লাইফ টাইম অ্যাক্সেস সহ। ঠিক আছে, আমি কথাটা এখানে বড় বড় করে লিখি, লাইফ টাইম অ্যাক্সেস মানে একবার ভর্তি হলে লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর নতুন করে কোনো কোর্স লাগবে না, গাইডলাইন সেশন পাবেন, টপিক ওয়াইজ সাজেশন পাবেন, পিডিএফ পাবেন, আমাদের ডেডিকেটেড সাপোর্ট গ্রুপ পাবেন, আর লাইফ টাইম কোর্স অ্যাক্সেস তো বললামই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফিচার। মাসে 550 টাকা এনরোল করতে পারেন, 50 দিন পরে কিন্তু আপনার কাছে কোর্স থেকে যাবে, নতুন কোর্সে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, নিয়মিত ক্লাস পেতে আমাদের পেজ লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, চ্যানেল ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি কোনো ক্লাস মিস না করেন। আসসালামু আলাইকুম।